আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমাদের এই লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আইগেন মান ও আইগেন ভেক্টর। এই চ্যাপ্টার থেকে সাধারণত পরীক্ষায় 3টা কোশ্চেন এসে থাকে। সো আমরা এই বইটা নতুন বই, আর এই বইটা হচ্ছে আমাদের পুরাতন বই। এখন পার্থক্য কি আসলে নতুন বই আর পুরাতন বই লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে পার্থক্য কি? আমি যদি ফুললি পার্থক্য বলতে চাই সেটা অনেক কথা হবে, আমি ফুললি পার্থক্যের কথা বলবো না। আমি শুধুমাত্র এই চ্যাপ্টারের আঙ্গিকে কথা বলি। এই চ্যাপ্টারটা পুরাতন বইয়ের 7 নম্বর চ্যাপ্টার, আর এই বইয়ের 5 নম্বর চ্যাপ্টার। পার্থক্য এতটুকু, আর কোনো পার্থক্য নেই চ্যাপ্টারের দিক থেকে বিবেচনা করলে। আর বইয়ের দিক থেকে বিবেচনা করলে এটার তুলনায় সামান্য কিছু পড়া বাদ দিয়েছে, এখানে কিছু পড়া কমিয়েছে। এই বইটাতে কিছু পড়া কমিয়েছে, এই বইয়ে কিছু পড়া বেশি ছিল। তো যে পড়াগুলো এই বই থেকে বাইর করে নিয়ে আপনার হচ্ছে ফান্ডামেন্টালে দিয়ে দিয়েছে। সো আমরা বলতে পারি আলটিমেটলি এই লিনিয়ার অ্যালজেব্রা বইটা কিচ্ছু বাদ যায়নি, পুরোটা আমাদের নতুন ফার্স্ট ইয়ারে আছে। শুধুমাত্র পার্থক্য হয়েছে লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের কিছু অংশ ভাগ করে নিয়ে ফান্ডামেন্টালে দিয়েছে, যে কারণে 2টা চ্যাপ্টার ভাগ করেছে বেসিক্যালি। ওই 2টা চ্যাপ্টার ভাগ করার কারণে নতুন বইয়ে মাত্র 5টা চ্যাপ্টার হলো, আর এইটার শেষ চ্যাপ্টারটা হচ্ছে এইটা, আর এই বইয়েরও শেষ চ্যাপ্টারটাই কিন্তু এটা ছিল। তাহলে আমরা যেটা বলতে চাই, পুরাতন বই আর নতুন বইয়ের মধ্যে এই চ্যাপ্টারের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র হয়তো চ্যাপ্টারের ক্রমটা চেঞ্জ হয়েছে, এটা 5 নম্বরে আর ওই পুরাতন বইয়ের এইটা 7 নম্বর চ্যাপ্টার, আর কোনো পার্থক্য নেই। সো আপনারা পুরাতন বই নিয়ে বসেন আর নতুন বই নিয়ে বসেন। আমি যদি বলি এই এই চ্যাপ্টারের 5 নম্বর উদাহরণ, সো আপনি নতুন বই আর পুরাতন বই যেটাই উল্টান সেটার 5 নম্বর উদাহরণ হবে। সো আপনাদের এটা নিয়ে কোনো প্যারা খেতে হবে না। তো আমরা চলে আসি, আমরা এই আইগেন মান আইগেন ভ্যালুজ চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলি। এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে আপনি পরীক্ষায় 3টা কোশ্চেন অ্যান্সার করতে পারবেন, মেজর নন মেজর সবার জন্য এটা গুরুত্বপূর্ণ। এখন এই চ্যাপ্টারটা শেখার টেকনিক বা কৌশল কি? এই চ্যাপ্টারটা শেখার টেকনিক বা কৌশল হচ্ছে, আমি অবশ্যই লিনিয়ার অ্যালজেব্রা আপনাকে বলবো সিরিয়াল ব্রেক না করে দেখার জন্য। আপনি যদি সিরিয়াল ব্রেক করে অর্থাৎ ভেক্টর জগৎ, উপজগৎ, যোগাশ্রয়ী রূপান্তর, যোগাশ্রয়ী ম্যাট্রিক্স রূপান্তর, এই সবগুলো যদি সিরিয়ালি পড়ে আসেন তাহলে আইগেন মান আইগেন ভেক্টরটা খুব সহজেই বুঝে যাবেন। আর যদি ওই সিরিয়ালটা ব্রেক করে আসেন তাহলে এই চ্যাপ্টারটাতে আপনি একটু এলোমেলো লাগতে পারে। সেক্ষেত্রে আমি আপনাকে বারবার বলবো, আপনি লিনিয়ার অ্যালজেব্রার অন্তত পক্ষে আমাদের পেইড কোর্সে আমরা যেই সিরিয়ালটা দিয়েছি সেই সিরিয়াল ওয়াইজ ক্লাসগুলো দেখবেন, চ্যাপ্টারগুলো শেষ করবেন। তাহলে পরে আপনার এই আইগেন মান আইগেন ভেক্টরটা একত্রিত হয়ে যাবে। এখানে আপনি 4-5টা ম্যাথ করলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আমি আপনাকে অনেকগুলো ম্যাথ করাবো এই চ্যাপ্টার থেকে। এই এই চ্যাপ্টারে আপনি দেখবেন অনেক ক্লাস থাকবে, সেই সব ক্লাস আমি এই চ্যাপ্টারে যেই ম্যাথগুলো করাবো এগুলো আপনি 4-5টা ক্লাস করলে তারপর অটোমেটিক্যালি বই দেখলেই পারবেন, তারপর আমি করাবো। তো চলে আসেন, এই চ্যাপ্টারের শুরুতে আমাদের বেশ কিছু কনসেপ্ট, কি কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো আমরা শিখবো। সেটা হচ্ছে আমাদের এই লেকচারে শিখবো, যেটাকে আমরা বলছি হচ্ছে বেসিক লেকচার। তো এই চ্যাপ্টারে আমরা এই লেকচারে কি কি শিখবো সেটা একটু বলে নিই। প্রথমে আমরা এই চ্যাপ্টারে শিখবো হচ্ছে ম্যাট্রিক্স বহুপদী কি জিনিস সেটা শিখবো। তারপরে লিনিয়ার অপারেটরের আইগেন মান এবং আইগেন ভেক্টর বলতে কি বোঝায় সেটা শিখবো। দেন আমরা শিখবো হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্সের আইগেন মান এবং আইগেন ভেক্টর। সর্বশেষ আমরা শিখবো হচ্ছে ম্যাট্রিক্স, স্বভাবী ম্যাট্রিক্স এবং স্বভাবী সমীকরণ এবং আইগেন জগৎ। এই 2টা টার্ম হচ্ছে আপনার জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট টার্ম। এই 2টা টার্ম, এই যে সর্বশেষ যে 2টা টার্ম আমি এখানে অ্যাড করলাম, এই 2টা টার্ম আপনাকে 100% বুঝতে হবে। এই 2টা টার্ম যদি আপনি না বোঝেন তাহলে আপনি এই চ্যাপ্টারের আসলে কোনো ম্যাথই বুঝবেন না। এই 2টা টার্ম আপনাকে একদম মানে পুঙ্খানুপুঙ্খানু বুঝতে হবে। সো এই 2টা টার্মকে আপনি বেশি ফোকাস করবেন। তার আগে উপরে 3টা টার্ম আমি লিখে রেখেছি, সেই 3টা টার্মও আমি ব্যাখ্যা করব, বুঝিয়ে দিব, কিন্তু আপনাকে এই 2টা টার্মের বিকল্প নেই এই চ্যাপ্টারটা শেখার জন্য। সো এই বেসিক লেকচারটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি 1 সেকেন্ডও না টেনে পুরো লেকচারটা যত মিনিটে ঠিক তত মিনিট টাইম দিয়ে ক্লাসটা দেখবেন, সাথে সাথে নোট করে ফেলবেন, এবং প্রত্যেকটা সংজ্ঞা আপনি ক্লিয়ার ধারণা থাকলে আপনি এই চ্যাপ্টারের থিওরি এবং ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো পড়ার সময় দেখবেন যে খুব মজা পাবেন। অবশ্যই এই জিনিসটাতে মজা পাওয়ার আগে আপনাকে ভেক্টর জগৎ থেকে শুরু করে সিরিয়ালি ক্লাসগুলো দেখে আসতে হবে। আমার কথা কিন্তু ক্লিয়ার। আমি যা যা বলেছি লিনিয়ার অ্যালজেব্রা আপনি সিরিয়াল ব্রেক করে ক্লাস দেখবেন না। আমাদের পেইড ব্যাচে সিরিয়ালি যে ক্লাসগুলো চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার ওয়াইজ সিরিয়াল করবেন, দেন চ্যাপ্টারের ভিতরে গিয়ে অবশ্যই লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এই সিরিয়ালটা করবেন। সিরিয়াল ব্রেক করে ক্লাস দেখে যদি না বুঝতে পারেন সেটা দায়ভার সরলরেখা একাডেমি কোনোভাবেই নিবে না, আমি মুরাদ হাসান কোনোভাবেই সে দায়ভার নিব না। তো চলে আসেন, আমরা একবারে প্রথম যে কনটেক্সট সেটা হচ্ছে আমার ম্যাট্রিক্স বহুপদী কি জিনিস সেটা একটু বুঝি। ম্যাট্রিক্স বহুপদী ভাই খুবই সিম্পল একটা টার্ম, যেটা আপনার সাথে খুব আগ থেকে পরিচিত। আপনি কিছুদিন আগে ইন্টারমিডিয়েটে পড়েছেন বহুপদী রাশি, বহুপদী
রাশি ও বহুপদী সমীকরণ। আপনি মনে আছে সেকেন্ড পার্ট ইন্টারমিডিয়েট ম্যাথামেটিক্স সেকেন্ড পার্ট চ্যাপ্টার 4 বহুপদী ও বহুপদী সমীকরণ। এই বহুপদী ও বহুপদী সমীকরণের মধ্যে আপনি কি শিখেছেন? আপনি দেখেছেন এফ অফ এক্স একটা বহুপদী রাশি ছিল, যে রাশিটা ছিল হচ্ছে এ নট এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা, এখানে এ নট দিয়েও দেওয়া যায়, এ এন দিয়েও দেওয়া যায়, এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট 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 প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস হচ্ছে এ নট। ওকে, লাস্ট পদ। এই যে রাশিটা, এটার নাম হচ্ছে এক্স এর এন ঘাতের বহুপদী রাশি। কি বলছি? এটা হচ্ছে এক্স এর এন ঘাতের বহুপদী রাশি। তাহলে এখন এই যে এক্স এর এন ঘাতের বহুপদী রাশির কিছু বৈশিষ্ট্য আছে, খেয়াল করো। বহুপদী রাশির বৈশিষ্ট্য হচ্ছে কখনোই বহুপদী রাশিতে কখনোই চলকের ঘাত ভগ্নাংশ হবে না। চলকের ঘাত ভগ্নাংশ বা ঋণাত্মক হবে না। ভগ্নাংশ বা ঋণাত্মক হবে না। চলকের ঘাত ভগ্নাংশ বা ঋণাত্মক হবে না। এবং দেখো, চলকের ঘাত কিন্তু পর্যায়ক্রমিকভাবে কমতে ছিল। এটা কমতে ছিল বা বাড়তে ছিল, এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে ভগ্নাংশ বা ঋণাত্মক হবে না। চলকের ঘাত, চলক বলতে এখানে চলক হচ্ছে এক্স, সো এক্স এর ঘাত কখনোই বহুপদী রাশিতে ঋণাত্মক বা ভগ্নাংশ হবে না। তার মানে যে সকল রাশির মধ্যে আপনি দেখবেন চলকের ঘাত ভগ্নাংশ আছে অথবা ঋণাত্মক আছে, আপনি ডেফিনেটলি শিওর থাকবেন যে সেইটা কখনোই বহুপদী রাশি নয়। তাহলে এই যে বহুপদী রাশির একটা বৈশিষ্ট্য আপনি জানেন। এবার আসেন, এই বহুপদী রাশি সমান যদি জিরো হয়, বহুপদী রাশি সমান যদি জিরো হয়, তখন এই পুরো বক্সটার নাম হবে বহুপদী সমীকরণ। এটাকে বলা হবে বহুপদী সমীকরণ। তাহলে দেখেন এখানে দুটো বক্স, প্রথম যে সাদা বক্সটা সেটার নাম হচ্ছে বহুপদী রাশি, এবং এরপরে যে সাদা বক্সটা সেটা হচ্ছে বহুপদী সমীকরণ। এখন এই যে এইটাকে এন ঘাতের বলা হবে, কার কোন ঘাতের? এন ঘাতের বহুপদী রাশি বা বহুপদী সমীকরণ বলা হবে যদি এ এন ইজ নট ইকুয়াল জিরো হয়। এটা যদি জিরো না হয় তবে গিয়ে এই বহুপদী রাশিকে আমরা এন ঘাতের বহুপদী রাশি বলবো। এগুলো ইন্টারমিডিয়েটের কনসেপ্ট। আপনি যেহেতু ইন্টারমিডিয়েট কিছুদিন আগে পাস করেছেন, আমি আপনাকে একটু রিকল করানোর চেষ্টা করছি, আর কিছুই না। সো চলে আসেন, আমরা বহুপদী রাশি এবং বহুপদী সমীকরণ কি বুঝে গেছি। এবার আসেন ম্যাট্রিক্স বহুপদী কি। ম্যাট্রিক্স বহুপদী আর কিছুই না, আপনি জাস্ট এই বহুপদী সমীকরণটার মধ্যে চলকের জায়গায় যদি একটা ম্যাট্রিক্স নিয়ে আসেন। কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। কি বলছি? আপনি এই যে চলক যে এক্স আছে না, এই এক্স এর জায়গায় যদি আপনি একটা ম্যাট্রিক্স দিয়ে দেন, তখন এই সমীকরণটাকে বলা হবে কি? ম্যাট্রিক্স বহুপদী সমীকরণ। আর যদি আমি এই অংশটা মুছে দিই, তখন এই এক্স এর জায়গায় যদি একটা এ ম্যাট্রিক্স বসায় দিই, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স বহুপদী রাশি বা ম্যাট্রিক্স বহুপদী। আই থিঙ্ক আমার এই প্রথম যে বহুপদী কাকে বলে বা ম্যাট্রিক্স বহুপদী কি জিনিস সে ব্যাপারটা আপনাকে আমি বুঝাইতে পেরেছি। তারপর আমি দেখাবো ম্যাট্রিক্স বহুপদী কি জিনিস, এই জিনিসটা আমি আপনাকে বুঝাইতে পেরেছি। দেখেন, আমরা এই বহুপদী রাশি সম্পর্কে জেনেছি। এবার আমরা এই এক্স এর পরিবর্তে যদি এ বসাই, যদি এ একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে এখন আমরা এটাকে বলছি কি? বহুপদী সমীকরণ বা বহুপদী রাশি। এই মুহূর্তে এটা বহুপদী রাশি। তাহলে এই বহুপদীর মধ্যে এখন যদি এফ ফিল্ডে এ একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, এ একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং আই একই ক্রমের বলতে কি? এন ক্রমের একই ক্রমের অভেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। অভেদ ম্যাট্রিক্স কাকে বলে? যেমন ধরো এই ম্যাট্রিক্সটা যদি হচ্ছে এ বি সি ডি দুই ক্রমের হয়, তাহলে এই আইটা হবে i2, যেটা হচ্ছে 1001। ঠিক আছে? তার মানে আমরা এখানে এইটা যত ক্রমের নিব, আইটাও তত ক্রমের নিব। তো এই যে দেখো, এখন যদি এফ ফিল্ড এ একটি এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় এবং আই একই ক্রমের একটি অভেদ ম্যাট্রিক্স হয়, তবে দেখো, তবে কি? তবে আমরা এই বহুপদীর মধ্যে এক্স এর জায়গায় জাস্ট এ কে বসায় দিব। তবে এফ অফ এ ইকুয়ালস টু কি হয়? এ এন এ টু দি পাওয়ার এন প্লাস
a n minus 1 a to the power n minus 1 plus dot 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 plus a1 a plus a নট। এই যে এটাকে বলা হবে n ক্রমের ম্যাট্রিক্স বহুপদী। কি বলা হবে এটাকে? n ক্রমের ম্যাট্রিক্স বহুপদী। আমি আপনাকে বুঝাইতে পেরেছি বহুপদী কি জিনিস, সেটা ইন্টারমিডিয়েটের কনসেপ্ট। সেই কনসেপ্টের উপর বেস করে আমরা অনার্স ফার্স্ট ইয়ার যেটা লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আছে বহুপদী ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্স বহুপদী, সেই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করে ফেলছি। এটাকে n ক্রমের বহুপদী বলা হবে। এই মুহূর্তে কি বলা যাবে? এখনো বলা যাবে না, একটা কন্ডিশন চাপাইতে হবে। সেই কন্ডিশনটা হচ্ছে an ইজ নট ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ এটা যদি শূন্য না হয় তাহলে পরে এটাকে n ক্রমের বহুপদী ম্যাট্রিক্স বলা হবে বা ম্যাট্রিক্স বহুপদী বলা হবে। এটা যদি শূন্য হয়ে যায় তাহলে দেখো এই টার্মটা থাকতেছে না, আর এই টার্মটা না থাকলে তখন সেটা কিন্তু এইটার উপর চাপাবে, তখন এটাকে আবার শূন্য না হলে আমরা তখন এটাকে বলবো হচ্ছে an-1 ক্রমের বহুপদী। তো এই মুহূর্তে এই an ইজ নট ইকুয়াল 0 শর্তে এই রাশিটাকে বলা হবে n ক্রমের ম্যাট্রিক্স বহুপদী রাশি। আই থিঙ্ক তোমরা ম্যাট্রিক্স বহুপদী কি জিনিস সেটা বুঝে গেছো। এখন যদি এইটা সমান 0 হয়ে যায়, এইটা সমান যদি 0 হয়ে যায় তাহলে এই এটা হচ্ছে একটা মূল, কার? এই বহুপদী রাশির একটা মূল হয়ে যাবে এই এ। বুঝতে পেরেছো যে এ দিয়ে এ বসানোর কারণে এটা শূন্য চলে আসছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি সাপোজ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে x এর মান যদি আমি 2 বসাই, x ইকুয়ালস টু 2 হলে দেখো 4 দেখো আমরা কি জানি? আমরা জানি হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে x ইকুয়ালস টু যদি 2 বসাই, x ইকুয়ালস টু 2 বসাই, দেখো কি হয় 4 মাইনাস 10 প্লাস 6 ইকুয়ালস টু 0, তাই না? এই যে এটাকে যদি বলি একটা দ্বিঘাত বহুপদী রাশি, এটা দ্বিঘাত বহুপদী রাশি, এখানে x এর মান 2 বসালে 0 চলে আসতেছে। তার মানে এই 2 হচ্ছে এই x ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 সমীকরণের একটা মূল। তাহলে আমরা কি বলতে পারি যে যদি এই f অফ a এই বহুপদী রাশির মধ্যে a ম্যাট্রিক্সটা বসানোর পরে যদি সেটা শূন্য দেখায় তাহলে আমরা বলবো এই যে এই বহুপদী রাশির একটা মূল হচ্ছে a। আশা করছি বুঝতে পেরেছ। যেমন করে আমরা এখানে x ইকুয়ালস টু 2 বসিয়ে দেখেছি, এটা শূন্য চলে আসছে, তখন আমরা বলছি এই যে বহুপদী রাশিটা আছে এই বহুপদী রাশির একটা মূল হচ্ছে 2। সেমভাবে আমরা যদি এইখানে এই বহুপদী রাশির মধ্যে a বসানোর পরে রেজাল্ট যদি 0 চলে আসে তখন আমরা বলবো, অর্থাৎ এটার মধ্যে বলতে পারো x এর জায়গায় যদি a বসানোর পরে রেজাল্ট শূন্য হয়ে যায় তখন আমরা বলবো এই বহুপদী রাশির একটি মূল হচ্ছে এই ম্যাট্রিক্স এ। তথা আমরা বলতে পারি এই ম্যাট্রিক্স বহুপদীর একটা মূল হচ্ছে সেই নিজে ম্যাট্রিক্সটা। আশা করছি আমরা ম্যাট্রিক্স বহুপদী কি বুঝেছি এবং ম্যাট্রিক্স বহুপদীর মূল কি জিনিস সেটাও বুঝেছি। যদি f অফ a ইকুয়ালস টু 0 হয়ে যায় তবে a কে f অফ t বহুপদীর শূন্য বা মূল বলা হয়। f অফ x বলছি আমরা, তো বইয়ে f অফ t বলছে, দ্যার ইজ নো প্রবলেম। x তো একটা চলক, t হচ্ছে তার a প্যারামিটার বা চলক। আই থিঙ্ক আপনারা সবাই এই বহুপদী রাশি বা ম্যাট্রিক্স বহুপদী কি জিনিস বুঝতে পেরেছেন। তারপরে চলে আসেন আমাদের যেটা জানতে হবে লিনিয়ার অপারেটরের আইগেন মান এবং আইগেন ভেক্টর। ভাই দেখেন এরপরে যে টপিক লিনিয়ার অপারেটরের আইগেন মান এবং আইগেন ভেক্টর, খুব ভালো করে একটু মনোযোগ দিন। এই যে লিনিয়ার অপারেটরের আইগেন মান আইগেন ভেক্টর আপনি শিখবেন, আপনাকে তো প্রথম জানতে হবে লিনিয়ার অপারেটর কি। তো লিনিয়ার অপারেটর কি আমি পড়াই নাই আপনাদেরকে? লিনিয়ার অপারেটর কি অবশ্যই পড়িয়েছি। তো সেটা কি? লিনিয়ার অপারেটর আপনাদেরকে আমি পড়িয়েছি এরকম, যদি আপনারা আমার ক্লাস দেখে থাকেন তাহলে আপনাদের সাথে রিলেট হবে। যে সেটা হচ্ছে কি, আমরা বলেছি টি হচ্ছে একটা রূপান্তর, সেই রূপান্তরটা কই থেকে কই? বিএফ থেকে বিএফ এর মধ্যে যদি হয়, এই যে ট্রান্সফরমেশনটা যদি বিএফ থেকে বিএফ এর মধ্যে হয় তখন আমরা বলেছি এই টি হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। আর যদি বিএফ থেকে ইউএফ হয় তখন সেটাকে আমরা বলছি হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। এই মুহূর্তে এটা হচ্ছে লিনিয়ার অপারেটর। এখন লিনিয়ার অপারেটর হওয়ার জন্য আরেকটা শর্ত ছিল না? সেই শর্তগুলো কি ছিল মনে আছে? সে হচ্ছে যোগ এবং গুণের সাপেক্ষে যদি কি হয়, আমরা বলেছি যে টি ইউ প্লাস ভি ইকুয়ালস টু যদি টি ইউ প্লাস টিভি হয় তখন আমরা একটা ক্রাইটেরিয়া এটা ছিল, আরেকটা ক্রাইটেরিয়া ছিল হচ্ছে টি আলফা ইউ ইকুয়ালস টু আলফা অফ টি ইউ যদি হয়
তখন এই দুটো ক্রাইটেরিয়া মানলে এইটিকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার অপারেটর এই মুহূর্তে, রাইট? এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, নিশ্চয় করেছি 4 নম্বর চ্যাপ্টারে। সো 4 নম্বর 3 নম্বর চ্যাপ্টারে এই জিনিসগুলো আমরা ভালো করে পড়েছি। আপনারা যদি না পড়ে আসেন দয়া করে ওই চ্যাপ্টারগুলো পড়ে আসবেন। তো আমি এখন একটু রিকল করালাম যে এই যে টি একটা ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশন যদি ভিএফ ভেক্টর জগৎ থেকে ভিএফ ভেক্টর জগতেই হয় তখন আমরা এটিকে বলবো হচ্ছে লিনিয়ার অপারেটর। আর এই লিনিয়ার অপারেটর হওয়ার জন্য এই দুটা ক্রাইটেরিয়া তাকে হোল্ড করা লাগছে। তার মানে আমরা এটাকে লিনিয়ার অপারেটর বলে আসছি, যেহেতু আমরা বলছি লিনিয়ার অপারেটরের আইগেন মান এবং আইগেন ভেক্টর, তার মানে সে এই দুইটা ক্রাইটেরিয়া অলরেডি হোল্ড করে, এই জিনিসগুলো তার মধ্যে অলরেডি আছে। তাহলে এখন আমরা এর আইগেন মান আর আইগেন ভেক্টরটা আমরা চেক করব কিভাবে বের করা যায়। তো চলো আসো আমরা সেটা এখন শেখার চেষ্টা করি। তো একজন লিনিয়ার অপারেটর কি কি করতে পারে সেটা আপনারা ভালো করে জানেন, সেটা তার প্রপার্টি গুলো কি কি আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি। এখন আমরা ধরবো হচ্ছে তার আইগেন মান এবং আইগেন ভেক্টরের প্রপার্টি। তো এখন চলে আসো আমরা লিনিয়ার অপারেটরের আইগেন মান এবং আইগেন ভেক্টরটাকে চিহ্নিত করি। তাহলে মনে করি আমাদের একটা কি থাকবে, আমাদের একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থাকবে। তো লিনিয়ার ট্রান্সফরমেশনটা হচ্ছে লিনিয়ার অপারেটর হবে যদি সে একই ভেক্টর জগতে থাকে। তাহলে আমাদের প্রথম হচ্ছে একটা ভেক্টর জগৎ দরকার। মনে করি এফ ফিল্ডে ভিএফ একটি ভেক্টর জগৎ। ভেক্টর জগৎ, এই যে ভেক্টর জগৎ আছে এই ভেক্টর জগতে একটা লিনিয়ার অপারেটর থাকবে। আমরা যেহেতু লিনিয়ার অপারেটরের আইগেন মান এবং আইগেন ভেক্টর বের করতে যাচ্ছি, সো আমরা প্রথমে এই ভেক্টর জগৎ নিলাম। এই ভেক্টর জগতে একটা লিনিয়ার অপারেটর নিতে হবে, কারণ লিনিয়ার অপারেটরেরই কি বের করব, আইগেন মান এবং আইগেন ভেক্টর বের করব। তাহলে এবং টি হচ্ছে এই ভেক্টর জগতের মধ্যে টি হচ্ছে বিএফ থেকে বিএফ এ একটি লিনিয়ার অপারেটর। বিএফ থেকে বিএফ হলেই অপারেটর, বিএফ থেকে অন্য কোনো ভেক্টর জগৎ হলে, মানে এই ভেক্টর জগৎ আর এই ভেক্টর জগৎ যদি সেম না হয় তাহলে সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। এই মুহূর্তে যেহেতু সেম ভেক্টর জগতে কাজ করছে এই অপারেটরটা, তো আমরা বলতে পারি এটা হচ্ছে লিনিয়ার অপারেটর। ওকে, তো লিনিয়ার অপারেটর, হ্যাঁ, তাহলে কি হচ্ছে বিএফ থেকে বিএফ একটি কি লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর, এলও মানে হচ্ছে লিনিয়ার অপারেটর, ঠিক আছে। এখন এই যে এই লিনিয়ার অপারেটরটি, এটা পর্যন্ত আমরা ডিফাইন করেছি আগের চ্যাপ্টারে। এখন এই টি এর কোন বৈশিষ্ট্যটার কারণে আমরা কোন ভেক্টরটাকে আইগেন ভেক্টর বলবো আর কোন মানটাকে আইগেন মান বলবো সেটা এখন আমরা ডিফাইন করব। এটুক পর্যন্ত আমরা আমাদের আগের পড়া। তো আমরা চলে আসি এখন যদি বি বিলংস টু ভিএফ, অর্থাৎ এই ভেক্টর জগতের মধ্য থেকে একটা ভেক্টর নিলাম। এখন যদি ভি বিলংস টু ভিএফ এর জন্য আলফা বা ল্যামডা যা খুশি দাও, আলফা বা ল্যামডা বিলংস টু এফ ফিল্ড, অর্থাৎ এফ ফিল্ড থেকে একটা স্কেলার নিলাম ল্যামডা, আলফা বিলংস টু এফ ফিল্ড, বি বিলংস টু বিএফ এবং এর জন্য বি বিলংস টু বিএফ এর জন্য ল্যামডা বিলংস টু এফ, অর্থাৎ এফ ফিল্ডে একটা স্কেলার বিদ্যমান থাকে যেন, আচ্ছা, এফ ল্যামডা বিলংস টু এফ বিদ্যমান থাকে যেন কি 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 ঘটনা ঘটাবে, সেই ঘটাবে হচ্ছে যে আমি এই ভি কে যখন ট্রান্সফর্ম করব এই লিনিয়ার অপারেটরের দ্বারা, তখন আমি যে ভেক্টরটা পাবো সেটা তো এই ভেক্টর জগতেরই আরেকটা ভেক্টর হবে, রাইট? সে এই ভেক্টর জগৎ থেকেই একটা ভেক্টর নিল, যে নাম হচ্ছে আমি ভি দিলাম। ওই ভেক্টরটাকে আমি যখন এই অপারেটরের মাধ্যমে অপারেট করলাম, তখন দেখা গেল যে ভেক্টরটা আসবে সেটা তো এই ভেক্টর জগতেরই আরেকটা ভেক্টর হবে। তো সেই ভেক্টরটা পাওয়ার জন্য এই ভেক্টরের সাথে এই ল্যামডাটা গুণ করলে যদি হয়ে যায়, তখন আমরা এই ভেক্টরটার নাম দিব হচ্ছে আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর, আর সাথে যে স্কেলারটা আমরা গুণ করলাম সেটা হচ্ছে আমাদের আইগেন মান। কি বললাম? আইগেন মান। আই থিঙ্ক আপনি আইগেন মান এবং আইগেন ভেক্টর লিনিয়ার অপারেটরের জন্য ডিফাইন করতে পেরেছেন। আমি কি বলেছি? আমি বলেছি একটা লিনিয়ার অপারেটর থাকবে কোথায়, একটা ভেক্টর জগৎ বিএফ এ।
এখন ভেক্টর জগতে লিনিয়ার অপারেটর কিভাবে সংজ্ঞায়িত সেটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে পড়েছি। তাহলে এই পর্যন্ত আমার কোনো এইখানে নতুন পড়া না, এই যে লিনিয়ার অপারেটর পর্যন্ত এগুলো আগের চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি। এই মুহূর্তে আমরা জাস্ট কি করেছি, এই লিনিয়ার অপারেটর ডিফাইন করার পরে এখন এই লিনিয়ার অপারেটর হচ্ছে একটা ভেক্টর জগৎ থেকে ওই একই ভেক্টর জগতে ট্রান্সফর্ম করে। তাহলে আমরা বলতে পারি এখানের একটা ভেক্টর যদি বি হয় এবং এফ ফিল্ডের একটা স্কেলার যদি ল্যামডা হয়, তো এখন আমি এখানের যে বি ভেক্টরটা নিলাম সেটাকে এই লিনিয়ার অপারেটর দ্বারা ট্রান্সফর্ম করার পরে যে ভেক্টর নতুনটা আসবে সেইটা যদি আমার ওই আগের যে ভেক্টরটা সেটার সাথে এই ল্যামডাকে গুণ করলে পেয়ে যায়, তাহলে পরে আমরা বলবো যে দিস ইজ কি আইগেন ভেক্টর আর দিস ইজ আইগেন ভ্যালুজ। আমি এখানে আরো একটু আপনাকে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। সাপোজ আমার এখানে এই হচ্ছে আমাদের ভিএফ, হ্যাঁ এটা হচ্ছে ভেক্টর জগৎ ভিএফ, এটা হচ্ছে আমাদের ভেক্টর জগৎ ভিএফ, একই একই ভেক্টর জগৎ। আর এদের মধ্যে একটা টি হচ্ছে ট্রান্সফরমেশন, কই থেকে কই, ভিএফ থেকে ভিএফ এর মধ্যে। তার মানে আমি এখান থেকে একটা ভেক্টর যদি ভি নেই, তাহলে এইটাকে আমি যখন ট্রান্সফর্ম করব টি অফ ভি, সেটা কোথায় যাবে, সেটা এখানে যাবে। সাপোজ এটা হচ্ছে ভি ড্যাশ, সাপোজ এটা এই ভি কে ট্রান্সফর্ম করলাম, কি পেলাম, ভি ড্যাশ পেলাম। এখন ভি ড্যাশটা যদি এরকম হয়, ভি ড্যাশ ইকুয়ালস টু ল্যামডা ইন্টু ভি, ল্যামডা ইন্টু ভি, ল্যামডা ইন্টু ভি মানে কি, যে ভিটাকে আমি ট্রান্সফর্ম করলাম সেটার সাথে একটা স্কেলার গুণ করে যদি ওই ভেক্টরটাকে পেয়ে যায়, অর্থাৎ একই ভেক্টর জগৎ, যেহেতু এটার এটা একই ভেক্টর জগৎ, এই ভেক্টরটাকে যদি এই ভেক্টরটাকে একটা স্কেলার দিয়ে গুণ করে পেয়ে যায়, তখন আমরা বলবো এই ভেক্টরটা হচ্ছে আইগেন ভেক্টর। আর এটাকে যেই স্কেলার দিয়ে গুণ করে ওই ভেক্টরটা পাচ্ছি সেই স্কেলারটা হচ্ছে আমার আইগেন ভ্যালুজ বা আইগেন মান। আই থিঙ্ক আপনি আইগেন ভ্যালুজ এবং আইগেন মান, আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টর লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে কিভাবে সংজ্ঞায়িত হবে এই জিনিসটা সুন্দর করে বুঝে গেছেন। এই পুরো জিনিসটা আপনাকে পরবর্তীতে প্রচুর হেল্প করবে। তো আশা করছি আমরা সকলেই বুঝেছি। এবার আমরা চলে যাব হচ্ছে কি, এবার আমরা চলে যাব হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টর। বর্গাকার ম্যাট্রিক্সের জন্য কিভাবে আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টর সংজ্ঞায়িত, এখন আমরা সেটা শেখার চেষ্টা করব। চলে আসেন আমরা এখন পরবর্তী স্টেপ বর্গাকার ম্যাট্রিক্সের জন্য আইগেন মান এবং আইগেন ভেক্টর শিখব। তো এখন বর্গাকার ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালুজ এবং আইগেন ভেক্টর, তাহলে আমরা কিভাবে সেটা ডিফাইন করব, সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা বর্গাকার ম্যাট্রিক্স থাকবে। তো মনে করি এফ ফিল্ডে এ একটি n ক্রমের, এ একটি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স, n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স কে এ হচ্ছে একটি, কোথায়, এফ ফিল্ডে এ একটি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। ওকে, দেন আমাদের এখানে কি করতে হবে, ম্যাট্রিক্স যদি বর্গাকার ম্যাট্রিক্স এ হয় এবং ল্যামডা বিলংস টু, ল্যামডা একটা স্কেলার, ল্যামডা হচ্ছে বিলংস টু কোথায়, এফ ফিল্ডে একটা স্কেলার হচ্ছে ল্যামডা। দেখো আমার এই বর্গাকার ম্যাট্রিক্সটাও এফ ফিল্ড থেকে নিচ্ছি, এই এফ ফিল্ড থেকে একটা স্কেলারও আমরা কিন্তু নিচ্ছি। এখন যদি একটা কলাম ভেক্টর বি বিদ্যমান, তো আপনারা যারা আমাদের এই ক্লাসগুলো ইউটিউবে দেখতে পাচ্ছেন অথবা ফেসবুকে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে আমাদের এই ফার্স্ট ইয়ারের যে মেজর কোর্সগুলো আছে আমাদের কমপ্লিট করা আছে সুন্দর করে সাজানো, আপনি চাইলে আমাদের কোর্সটা কিভাবে সাজানো আছে সব দেখে আপনার যদি ভালো মনে হয় তাহলে আপনি চাইলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারেন। আর এই ভিডিওগুলো দেখে এসে যদি আপনারা কেউ আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য কোর্স ফি হবে একেবারে মিনিমাম কোর্স ফি থাকবে। সো ঝটফট করে আপনারা যোগাযোগ করতে পারেন। ক্লাসগুলো দেখে যদি ভালো মনে হয় এই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য জানাইতে পারেন ক্লাসটা আপনার কেমন লেগেছে। তো এখন আমরা ক্লাসটা এনজয় করতে থাকি। তাহলে ম্যাট্রিক্স এবং ল্যামডা বিলংস টু এফ এবং একটি অশূন্য কলাম ভেক্টর, একটি অশূন্য, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, অশূন্য। আমরা যে আইগেন ভেক্টরটা বের করতেছি আগেও যেটা বলেছি যে লিনিয়ার অপারেটরের জন্য আইগেন ভেক্টর এবং আইগেন মান, সেখানেও ভেক্টরটা অশূন্য, ঠিক আছে, আমি হয়তো এটা বলি নাই, আপনি একটু মাথায় রাখবেন, একটি অশূন্য কলাম ভেক্টর, কলাম ভেক্টর ভি বিলংস টু, এই ভিটা অবশ্যই ভেক্টর, ভালো করে খেয়াল রাখো, এটা কিন্তু ভেক্টর, ঠিক আছে। তাহলে এটা কোথায় থাকবে, দেখো কলাম ভেক্টর মানে কি, এটা এক
মানে কলামের উপাদান একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটা হইতে পারে, এরকমের কলাম ভেক্টর হইতে পারে। তো এটা 3 ক্রমের হইতে পারে, এইভাবে n ক্রমের হইতে পারে। তাহলে এই যে এটা হচ্ছে f1, এটা হচ্ছে f2, এই দুইটা মিলে এই তিনটা মিলে হচ্ছে f3, এই চারটা হলে f4, পাঁচটা হলে f5, ছয়টা হলে f6। তার মানে এই ভি ভেক্টরটা হচ্ছে একটা কলাম ভেক্টর, কত মাত্রার? n মাত্রার কলাম ভেক্টর। তাহলে এটা হবে কোথায়? এটা হচ্ছে fn। তাহলে b বিলংস টু fn, বিদ্যমান থাকে থাকে যেন 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 কি, যেন হচ্ছে আমরা এখানে এইভাবে পাবো যে এ কে যদি আমি এই ভি দিয়ে গুণ করি, এ কে এই ভেক্টরকে গুণ করি, অর্থাৎ দেখো এটা হচ্ছে n ক্রমের বর্গ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে n ক্রমের কলাম ভেক্টর, মানে কলাম ম্যাট্রিক্স বলতে পারো। এম 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 n ক্রমের কি কলাম ম্যাট্রিক্স বলতে পারো বা কলাম ভেক্টর বলতে পারো। তো এখন দেখো তো এটার কলাম হচ্ছে কত? এটার কলাম হচ্ছে n ক্রমের। তাহলে n ক্রমের মানে কি 1 2 3 4 এভাবে যাবে n সংখ্যক। আর এই যে এটা হচ্ছে কি 1 2 3 n পর্যন্ত, এদিকে n পর্যন্ত, এদিকেও কি n পর্যন্ত। তার মানে এটা n ক্রমের বর্গ ম্যাট্রিক্স আর হচ্ছে n ক্রমের কলাম ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে আমরা বলছি ম্যাট্রিক্স দুটি গুণনযোগ্য। তাহলে এটার কলাম হচ্ছে n সংখ্যক, এটা সারি কত 1 2 3 4 এভাবে n সংখ্যক। সো আমরা বলতে পারি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে আমরা বলছি ম্যাট্রিক্স দুটি গুণনযোগ্য। তার মানে a আর b গুণ করা যাবে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের কৌশলটা। ঠিক আছে, তাহলে a b ইকুয়ালস টু যদি ল্যামডা ইনটু v হয়, অর্থাৎ এই যে ম্যাট্রিক্সটাকে এই ভেক্টর দিয়ে গুণ করার পরে যে নতুন ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটা যদি এই ভেক্টরকে ল্যামডা দিয়ে গুণ করে পেয়ে যায়, তাহলে পরে আমরা বলবো এই ভেক্টরটা হচ্ছে আমার আইগেন ভেক্টর এবং তার সাথে যে স্কেলারটা ছিল সেটা হচ্ছে আইগেন মান। তাহলে এটা হচ্ছে আইগেন ভেক্টর আর এটা হচ্ছে আইগেন মান। আই থিঙ্ক তোমরা বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আইগেন ভ্যালুস এবং আইগেন ভেক্টর কিভাবে সংজ্ঞায়িত সেটা বুঝে গেছো। আমি আবার একটু ক্লিয়ার করি। প্রথম হচ্ছে আমার এফ ফিল্ডে একটা ম্যাট্রিক্স নিব, এন ক্রমের বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সটা নেওয়ার পরে আমরা ওই এফ ফিল্ডেরই একটা স্কেলার ল্যামডা ডিফাইন করবো, ল্যামডা বা আলফা যে কোনো কিছু তুমি ডিফাইন করতে পারো এই জায়গায়। এবং একটা অশূন্য কলাম ভেক্টর, সেই কলাম ভেক্টরটা অবশ্যই এন ক্রমের, এন ক্রমের হওয়াতেই এখানে এফ এন লেখা হয়েছে। অর্থাৎ তার এই যে এফ ওয়ান যদি হয় তাহলে সে হচ্ছে তার একটা মাত্র এলিমেন্ট থাকবে কলামে। আর যদি আমার F2 দেই তাহলে দুইটা কলাম, দুইটা এলিমেন্ট থাকবে। F3 এর এলিমেন্টগুলো কেমন? এখানে তিনটা এলিমেন্ট থাকবে। F4 এর এলিমেন্টগুলো কেমন? এই যে কলামের মধ্যে চারটা এলিমেন্ট থাকবে। এই যে এই কথাটাই, তাহলে এই যে দেখো ভেক্টরটা হচ্ছে n ক্রমের, তাহলে আমরা বলছি ওর মধ্যে সারি আছে n সংখ্যক। এই যে n ক্রমের মানে কি, এই যে 3 ক্রমের মানে 3 ক্রমের কলাম ভেক্টর মানে কি 1 2 3টা সারি আছে, তাই তো? তাহলে আমরা বলেছি এটার এটা গুণনযোগ্য, কারণ এটাতে সারি সংখ্যা n, এটাতে সারি কলাম দুটাই n। আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্স দুটি গুণনযোগ্য, তাহলে এই দুটো গুণন করা যায়। এই যে এটাকে ভেক্টর বললাম যদিও, কিন্তু এটাকে ম্যাট্রিক্স বলা যায় কারণ কলাম ম্যাট্রিক্স একটা ভেক্টর। ঠিক আছে, সো এই যে এই গুণফলটা যদি এটা সমান হয়ে যায় তখন আমরা এই ল্যামডাটাকে বলবো হচ্ছে আইগেন মান আর এই ভেক্টরটাকে বলবো হচ্ছে আইগেন ভেক্টর। আই থিঙ্ক তোমরা বর্গাকার ম্যাট্রিক্সের জন্য আইগেন মান এবং আইগেন ভেক্টর বুঝে গেছো। তাহলে এই যে এই পর্যন্ত আমাদের এটা ক্লিয়ার। এবার পরের আইটেম যেটা, সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্বভাবী ম্যাট্রিক্স এবং স্বভাবী সমীকরণ। এই স্বভাবী ম্যাট্রিক্স স্বভাবী সমীকরণ আমরা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা কনসেপ্ট। সো এই স্বভাবী ম্যাট্রিক্স এবং স্বভাবী সমীকরণ জিনিসটাকে আমি যেভাবে বুঝাবো দয়া করে একটু বোঝার চেষ্টা করবে, দেন পরবর্তীতে এটা আমাদের খুব কাজে লাগবে। চলে আসে স্বভাবী ম্যাট্রিক্স কি। স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে যে আমাদের একটা ম্যাট্রিক্স যদি এ হয়, এই ম্যাট্রিক্সটা স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে যে ল্যামডা আই মাইনাস এ, এই ম্যাট্রিক্সটা হচ্ছে তার স্বভাবী ম্যাট্রিক্স। ভালো করে শুনে রাখো যে একটা বর্গাকার ম্যাট্রিক্স এটা যদি হয় এ, এ যদি একটি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স হয় এটাকে এভাবেও প্রকাশ করতে পারো a n বাই n। ঠিক আছে, তাহলে এই এ যদি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স তথা এটা হয়, তাহলে এই ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা কি, ল্যামডা হচ্ছে এই এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালুস। আর এই আইটা কি, আই হচ্ছে এই n ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে যদি হয় তবে এই রাশিটাকে বা এই ম্যাট্রিক্সটাকে বলা হয় এ বর্গ ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্স। আই থিঙ্ক আমরা বুঝতে পেরেছি। ল্যামডা আই মাইনাস এ এই ম্যাট্রিক্সটাকে বলা হয় এই বর্গ ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্স। ভালো করে শোনো, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় এই বর্গাকার ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্স। ভালো করে মনে রাখবা এই ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে তার আইগেন মান, আর এই আইটা কি,
আই হচ্ছে এই ম্যাট্রিক্সটা যত ক্রমের, আইটা হচ্ছে তত ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স। আমরা নিশ্চয়ই অবেদ ম্যাট্রিক্স চিনি। তারপরে চলে আসো এই এ তো আমার যেটা আছে সেটাই, তাহলে এই ল্যামডা আই মাইনাস এ এই ম্যাট্রিক্সটাকে বলা হবে কি বর্গাকার ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্স। এ যদি কোনো বর্গাকার ম্যাট্রিক্স হয় তাহলে তার স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে এইটা। এখন স্বভাবী সমীকরণ কি জিনিস, স্বভাবী সমীকরণ কি জিনিস বা স্বভাবী বহুপদী কি জিনিস, তাহলে এটা হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্স। এবার হচ্ছে স্বভাবী বহুপদী কি, স্বভাবী বহুপদী। তো বহুপদী কি, বহুপদী হচ্ছে জাস্ট এটা নির্ণায়কের মান, এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানই হচ্ছে তার স্বভাবী বহুপদী। এটা হচ্ছে স্বভাবী ম্যাট্রিক্স কি, স্বভাবী স্বভাবী ম্যাট্রিক্স, স্বভাবী ম্যাট্রিক্স। ওকে, এটা স্বভাবী ম্যাট্রিক্স। তাহলে স্বভাবী বহুপদী কি, স্বভাবী বহুপদী হচ্ছে নির্ণায়ক অফ ল্যামডা আই মাইনাস এ। এই যে এটা হচ্ছে স্বভাবী বহুপদী, এটা কিন্তু এখন একটা বহুপদী। এখন স্বভাবী সমীকরণ আমরা লিখবো। স্বভাবী সমীকরণ হচ্ছে স্বভাবী সমীকরণ। সমীকরণ কিভাবে ডিফাইন করা হয়, স্বভাবী বহুপদী ইকুয়ালস টু 0। তাহলে স্বভাবী বহুপদী স্বভাবী সমীকরণ হবে, সমীকরণ হচ্ছে নির্ণায়ক অফ ল্যামডা আই মাইনাস এ এইটা সমান সমান হচ্ছে 0। তো যদি হয় তখন আমরা এটাকে বলবো হচ্ছে স্বাভাবিক সমীকরণ। এটা হচ্ছে স্বাভাবিক বহুপদী, এটা হচ্ছে স্বাভাবিক বহুপদী, এটা হচ্ছে স্বাভাবিক ম্যাট্রিক্স। তাহলে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে স্বাভাবিক ম্যাট্রিক্স, এটা হচ্ছে স্বাভাবিক বহুপদী, এটা হচ্ছে স্বাভাবিক সমীকরণ। আই থিঙ্ক তোমরা স্বাভাবিক বহুপদী, স্বাভাবিক সমীকরণ এবং স্বাভাবিক ম্যাট্রিক্স এই তিনটা কনসেপ্ট ভালো করে বুঝেছো। আশা করছি আমরা পরবর্তীতে এটা ব্যবহার করলে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। সো এই জিনিসগুলো একটু ভালো করে নোট করে ফেলো। তো এখন একেবারে সর্বশেষ যেই কনসেপ্ট, কি কনসেপ্ট, এটা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ মারাত্মক কি কনসেপ্ট, এটা কি হচ্ছে আইগেন ভেক্টর জগৎ বা আইগেন জগৎ বলতে পারো। এই আইগেন ভেক্টর জগৎ বা আইগেন জগৎ বলতে কি বুঝি, এইটা আমাদের এইখানে যতগুলো কিওয়ার্ড ছিল তাদের মধ্যে সবচেয়ে ইউনিক কিওয়ার্ড হচ্ছে আইগেন জগৎ। এই আইগেন জগৎ কিওয়ার্ডটা যদি তুমি ভালো করে বুঝে যাও তাহলে তোমার কিন্তু উপরে সবগুলোর যেই প্রয়োগ সেখানে তুমি খুব ভালো করতে পারবা। আর যদি তুমি এই আইগেন জগতের কিওয়ার্ডটা ভালো না বুঝো তাহলে কিন্তু ভাই ঝামেলা আছে। দয়া করে এই কিওয়ার্ডটা অবশ্যই বুঝে যাবে পরবর্তী লেকচারগুলোর জন্য। তো এখন আসো এই আইগেন জগৎ যে ব্যাপারটা বুঝবো আমরা, এটা বুঝতে গেলে তুমি এই মুহূর্তে তোমার কাছে এটা থিওরিটিক্যাল, এটা অ্যাবস্ট্রাক্ট, তুমি এটা দেখো নাই। বাট আমরা যখন এটা ম্যাথ করব আমি তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি এই আইগেন জগৎটা তুমি তখন ক্লিয়ারলি বুঝবে। আমি এখন এটা ধারণা দেওয়ার চেষ্টা করব আইগেন জগৎটা কি জিনিস। সাপোজ এ হচ্ছে একটা বর্গাকার ম্যাট্রিক্স, এ কি, এ বর্গাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স কোথায়, এফ ফিল্ডে। ম্যাট্রিক্স কোথায়, ম্যাট্রিক্স এফ ফিল্ডে। এফ ফিল্ডে এই একটি বর্গাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, এ হচ্ছে এফ ফিল্ডে একটি বর্গাকার ম্যাট্রিক্স। ল্যামডা বিলংস টু এফ হলো এ এর একটি আইগেন ভেক্টর, আইগেন মান, এর আইগেন আইগেন মান। আইগেন মান অনেক হইতে পারে, তার মধ্যে একটা হচ্ছে আমি ল্যামডা নিলাম, ঠিক আছে, একটা হচ্ছে আমি ল্যামডা নিলাম। এখন এই এ বর্গাকার ম্যাট্রিক্সের স্বভাবী বহুপদী এবং স্বভাবী ম্যাট্রিক্স সম্পর্কে তুমি আগে দেখেছো। তাহলে এই এ ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্স কি, এ ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে ল্যামডা আই মাইনাস এ। এই যে এই ম্যাট্রিক্স, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা স্বভাবী ম্যাট্রিক্স। এইটার সাথে একটা ভেক্টর আমি এক্স নিলাম, একটা ভেক্টর এক্স নিলাম বা যে কোনো কিছু নিতে পারি, এক্স গুণ করলাম। এখন এই ভেক্টরটা হচ্ছে অবশ্যই একটা কলাম ভেক্টর, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে কলাম ভেক্টর। কি ভেক্টর, কলাম ভেক্টর। এটা একটা কলাম ভেক্টর, এটা অবশ্যই একটা ম্যাট্রিক্স। কত ক্রমের ম্যাট্রিক্স হবে, এ যত ক্রমের এই পুরো ম্যাট্রিক্সটাও তত ক্রমেরই হবে। আর এটা হচ্ছে তত ক্রমের কলাম ভেক্টর। তাহলে এটা যদি আমার এই পুরো জিনিসটা যদি এরকম হয় যে ধরো আমি এটা একটা উদাহরণ দিব, একটু পরে দিব, এটা সমান যদি শূন্য ভেক্টর চলে আসে, কি আসে, শূন্য ভেক্টর। এটা ভালো করে খেয়াল করো, এটা শূন্য ভেক্টর যদি হয়ে যায় তবে আমরা এখান থেকে যে এক্স এর যে ভ্যালুগুলো পাবো, এক্স এর যে ভ্যালুগুলো পাবো ওই ভ্যালুগুলোকে বলা হবে আইগেন জগৎ, আইগেন ভেক্টর জগৎ বা আইগেন জগৎ। আচ্ছা, এই সমীকরণ জোট, এটা একটা সমীকরণ জোট হবে কিভাবে দেখো, এখানে সাপোজ এই যে এটা একটা ম্যাট্রিক্স এবং এটা একটা কলাম ভেক্টর। তো তুমি এই দুটাকে গুণ করলে দেখা যাবে যে এরকম হয়ে যাবে যে এই যে এইটাকে গুণ করলে, এটাকে গুণ করলে একটা মানে এই দুটো ম্যাট্রিক্স যখন তুমি গুণ করবা তখন ধরো এরকম আসলো যে 2 3 4, এখানে আসলো 2 ল্যামডা, ধরো 2 ল্যামডা 3 প্লাস 4, 3 প্লাস 4, 2 ল্যামডা 3 ল্যামডা মাইনাস 3 বা 4 মাইনাস ল্যামডা এরকম আসলো প্রথম কলামটা। তাহলে 3 ল্যামডা
মাইনাস 2 ল্যামডা প্লাস 1 প্লাস 4 ল্যামডা ল্যামডা এরকম দিলাম। তারপরে ধরো এই যে এই ম্যাট্রিক্সটার এটা গুণ করার পরে হলো আর কি এরকম, ধরো 4 ল্যামডা মাইনাস ল্যামডা আর হচ্ছে 3 মাইনাস 2 ল্যামডা এরকম আসলো। ধরো এই ম্যাট্রিক্সটা, কোন ম্যাট্রিক্সটা এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা, এটা ইকুয়ালস টু এই পাশে কি আছে শূন্য কলাম ভেক্টর, সেটা হচ্ছে কথা শূন্য কলাম ভেক্টর। এখন তুমি সমতা বিধান করলে কি হয় দেখো, দেখো সমতা বিধান করলে এখানে কিন্তু তিনটা ইকুয়েশন হয়ে যাবে। সেই তিনটা ইকুয়েশন কেমন হবে, সেই তিনটা ইকুয়েশন হবে কিন্তু এই রকমের যে এই এই সারি সমান এটা একটা ম্যাট্রিক্স, এটা সমান এটা একটা ম্যাট্রিক্স, এটা সমান এটা একটা ম্যাট্রিক্স। তখন তোমার এখানে একটা ইকুয়েশন হবে, এখানে একটা ইকুয়েশন হবে, এখানে একটা ইকুয়েশন হবে, এখানে একটা ইকুয়েশন হবে, এখানে একটা ইকুয়েশন হবে। এই তিনটা ইকুয়েশন সলভ করে ল্যামডার যে ভ্যালু পাবা, ল্যামডার যে ভ্যালু পাবা সেই সমাধান জগৎটাই, সেই সমাধান জগৎ হচ্ছে ল্যামডা আইগেন মানের সংশ্লিষ্ট যে ভেক্টর এর আইগেন জগৎ। আই থিঙ্ক তুমি এটা বুঝতে পেরেছো। আমি বলেছি, আমি একটু তারপরে বই থেকে বলি যে ল্যামডা এখানে বলেছে কি যে এফ ফিল্ডে এ একটি বর্গাকার ম্যাট্রিক্স, এফ ফিল্ডে এ একটি বর্গাকার ম্যাট্রিক্স এবং ল্যামডা এফ ফিল্ডের একটি এ এর একটি আইগেন মান হয়, তবে ল্যামডা আই মাইনাস এ ইন্টু এক্স, ল্যামডা আই মাইনাস এ ইন্টু এক্স এই সমীকরণ ইকুয়ালস টু শূন্য ভেক্টর। এই যে এটা একটা সমীকরণ জোট এরকমের হবে। আমি জাস্ট এটা এক্সাম্পলের জন্য দিছি, এটা আসলে অ্যাকচুয়ালি এরকম হবে কিনা আমি জানি না, তবে এরকম হবে, আমরা দেখবো নেক্সট অঙ্ক করতে গেলে। তাহলে এরকম যখন হবে তখন এই তিনটা সমীকরণ জোট, এই সমীকরণ জোটটা সমাধান করা যায়। আমরা নিশ্চয়ই আগে করেছি ইচালন মেথডে, এই সমীকরণ জোট সমাধান করেছি। তো সমাধান করার ফলে যেই সমাধান জগৎটা তৈরি হবে, তো সমীকরণ জোটের সমাধান জগৎকে আইগেন মান ল্যামডা এর প্রেক্ষিতে এ যে ম্যাট্রিক্সটা আছে তার আইগেন জগৎ বলা হয়। আই থিঙ্ক আমি আইগেন জগৎ কি জিনিস সেটা ক্লিয়ারলি বুঝাইতে পেরেছি। আমরা তারপরও যদি ক্লিয়ার না হয়, আমরা যখন অঙ্ক করব তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি এই জিনিসটা আপনি অঙ্ক করতে গেলে 100% ক্লিয়ার হবে। এই মুহূর্তে জাস্ট একটু দেখে যান, অঙ্ক করার ক্ষেত্রে আপনি এটাকে আবার একটু রিকল করবেন। অবশ্যই চ্যাপ্টারের লেকচারগুলো সিরিয়াল ব্রেক করে দেখবেন না। একটা লেকচার 1 নাম্বার আছে, সেটার পরে 2 নাম্বারটাই দেখবেন। 2 নাম্বারটা যদি একবারে শেষেও থাকে আপনি সেটা আগে দেখবেন। মোটটা হচ্ছে আপনার 1 2 3 4 সিরিয়ালটা ব্রেক করা যাবে না যদি আপনি শিখতে চান। আর যদি আপনি পরীক্ষার অ্যাসপেক্টে পড়েন সেক্ষেত্রে আপনার যেটার জন্য গুরুত্বপূর্ণ, যেটা আপনার দরকার সেটা আপনি করতে পারেন। বাট আমি আপনাকে বলবো সিরিয়াল ব্রেক করে না দেখলে আপনি অবশ্যই জিনিসটা শিখে যাবেন। তো ধন্যবাদ, আমরা এই লেকচারে এইটুকুই থাকলাম। পরের লেকচারে অন্য কোথাও আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।